আসসালামু আলাইকুম, আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে। তো প্রতিবারের ন্যায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওটি মূলত আমি যে সিরিজটা তৈরি করতে চাচ্ছি সেলফ অ্যাপ্লিকেশন প্রসেসের, তো তারই ধারাবাহিকতায় হচ্ছে আজকের এই দ্বিতীয় ভিডিও। তো আজকে মূলত আমি কথা বলবো হচ্ছে ব্যাংক নিয়ে। যেহেতু অ্যাপ্লিকেশনের ক্ষেত্র থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে ব্যাংক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে ভিসার ক্ষেত্রে। তো এইটা নিয়ে আমার যদিও ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে ব্যাংক নিয়ে, তারপরে হচ্ছে যেহেতু আমি এই সিরিজটা শুরু করছি, তো পূর্ণাঙ্গ একটি প্লেলিস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় হচ্ছে আজকের এই ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে আসলে মূল বিষয়ে চলে যাই, যে ব্যাংকটা আসলে কখন লাগবে, কিভাবে শুরু করবেন, কি করবেন তা নিয়ে। তো মূলত ব্যাংকটা হচ্ছে লাগবে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময়, এবং ব্যাংকের কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনি কিভাবে দেখাবেন, কোন অ্যাকাউন্ট দেখাবেন, কত টাকা দেখাবেন, কেমন ট্রানজ্যাকশন দেখাবেন, কিভাবে ট্রানজ্যাকশন করবেন, সকল কিছু নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও। তো অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আসলে কখন লোন নিতে হবে, মানে যাদের আসলে টাকা নাই, সেলফ টাকা নাই দেখানোর মতো। বাংলাদেশের ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে যারা আসি, বেশিরভাগ স্টুডেন্টেরই হচ্ছে সেম সমস্যা। তো অনেকে বলে ভাইয়া 6 মাস আগে থেকে নিতে হবে কিনা, অনেকে বলে ভাইয়া বেশিরভাগ ইউনিভার্সিটি তো অ্যাপ্লিকেশনের সময় তারা একটা ব্যাংক সলভেন্সি চায়, তাহলে আসলে কখন লোনটা আসলে নেওয়া উচিত বা কখন টাকাটা দেখানো উচিত। তো আমি আসলে আপনাদেরকে বলবো, এই প্রশ্নের উত্তর দেওয়ার পরেই হচ্ছে আমি আমার মূল বিষয়ে চলে যাব। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় আপনার যে ব্যাংক সলভেন্সিটা দেখাতে হয়, এটা হচ্ছে আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু যেহেতু ওদের রিকোয়ারমেন্টে আছে তাই হচ্ছে আপনাকে অবশ্যই ব্যাংক সলভেন্সি দিতে হবে। তো এখন কথা হচ্ছে, আপনার ব্যাংকে যদি টাকা না থাকে তাহলে আপনি কিভাবে ব্যাংক সলভেন্সি আপনি আপনার অ্যাপ্লিকেশনের সময় দেখাবেন কিংবা ডিএচএল করবেন। তো এর হচ্ছে একটা সহজ সমাধান। আসলে সব ক্ষেত্রে যেটা হয় আর কি, এজেন্সিরা যেটা করে সেটা হচ্ছে আপনার 2 নাম্বার একটা ব্যাংক সলভেন্সি বানায়া হচ্ছে দিয়ে দেয়। যেহেতু আপনি সেলফ অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে তো এটা একটু টাফ, কারণ আবার যদি আপনি ব্যাংকে টাকাও দেখাতে যান অরিজিনাল, তো সেক্ষেত্রে অনেক টাকা খরচ। তো আমার কথা হচ্ছে, আপনি ভালো বুঝেন এই বিষয়টা, যে আপনি চাইলে ফ্যাক্ট ডকুমেন্টস দিতে পারেন, ওরা যাচাই করবে না, ইউনিভার্সিটি আপনাকে যাচাই করবে না, কোনোভাবেই যাচাই করবে না। আপনি চাইলে ফেক ডকুমেন্টস দিতে পারেন, আর আপনি যদি চান যে না আপনি অরিজিনাল ডকুমেন্টস দিবেন, সেটাও দিতে পারেন। তবে আমি বলছি হচ্ছে, যেটা মূল বিষয় সেটা হচ্ছে জাস্ট ডকুমেন্ট চাইছে এটা দিবেন, ওরা কখনোই যাচাই করতে যাবে না, যাচাই করবেও না এটা অরিজিনাল না 2 নাম্বার। জাস্ট ওরা একটা দেখবে রিকোয়ারমেন্ট, তো ডকুমেন্টসটা দেখবে যে আপনি দিছেন কিনা, এটাই, আর কিছু না। তো এখন আসি হচ্ছে যেহেতু মূল বিষয়টা হচ্ছে ব্যাংক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, তাহলে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার ব্যাংকটা আসলে কিভাবে কখন থেকে শুরু করবেন রেডি করা, সেইটা আসলে বিষয়। তো কথা হচ্ছে, ব্যাংক রেডি করার ক্ষেত্রে হচ্ছে আপনার 6 মাসের স্টেটমেন্ট হচ্ছে এম্বাসির রিকোয়ারমেন্ট, যে আপনাকে 6 মাসের লাস্ট 6 মাসের ট্রানজ্যাকশনের যে স্টেটমেন্টটা আছে সেটা হচ্ছে প্রদান করতে হবে, এবং আপনার ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক সলভেন্সি, মানে কত টাকা, 22 লাখ 23 লাখ, এইটা হচ্ছে ওই মুহূর্তে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কত টাকা আছে, আর সেটা কত মাস ধরে আছে, সেটার একটা সলভেন্সি হচ্ছে আপনি শো করবেন ব্যাংকে। এখন সলভেন্সির জন্য আপনি কবে লোন নেবেন সেইটা আমি একটু পরে আসি। প্রথম কথা হচ্ছে স্টেটমেন্ট এর জন্য আপনি যে ট্রানজ্যাকশনটা করবেন সেটা কিভাবে করবেন। যেহেতু আপনার 6 মাসের ট্রানজ্যাকশনটা দিতে হবে, তার মানে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের ঠিক 6 মাস আগে থেকেই শুরু করবেন। একদম যে 6 মাস আগে থেকে শুরু করতে হবে বিষয়টা তা না, তবে অ্যাকাউন্টটা হচ্ছে 6 মাসের পুরনো থাকলে ভালো হয়। যেহেতু 6 মাসের ট্রানজ্যাকশন লাগবে, অ্যাকাউন্টটা 6 মাসের পুরনো থাকলে ভালো হয়, এবং অনেকের ব্যাংক আরও পুরানো আছে, সেটা আরও ভালো। বাট আপনি হচ্ছে 6 মাসের ট্রানজ্যাকশনটা দিবেন, তো আপনি মূলত শেষের 4 মাস 5 মাস হচ্ছে ভালো করে ট্রানজ্যাকশন করবেন। এখন ট্রানজ্যাকশনটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিই। আপনি হচ্ছে ট্রানজ্যাকশন করার জন্য নির্দিষ্ট একটা বাজেট আপনি ধরে রাখবেন। কারো কারো ক্ষেত্রে সেটা 30,000 হতে পারে, কারো কারো ক্ষেত্রে 50,000 কিংবা 1 লাখ হতে পারে।
তো 50-60 হাজার টাকা যাই হোক আপনাদের বাজেটের মধ্যে ট্রানজ্যাকশন করার জন্য এটা রেখে দিবেন ব্যাংকের মধ্যে। তো ট্রানজ্যাকশনের সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই। সপ্তাহে অ্যাটলিস্ট 2টা ট্রানজ্যাকশন করলেই হবে। সপ্তাহে অ্যাটলিস্ট 2টা ট্রানজ্যাকশন করবেন বা 3টা করবেন। তো কিভাবে করবেন আমি বলি। ধরেন আপনি 50,000 টাকা রেখে দিয়েছেন, এই 50,000 টাকা আপনি যখন জমা দিতে যাবেন তো আপনি সরাসরি একবারে 50,000 টাকা জমা দিবেন না। একবারে 50,000 টাকা জমা না দিয়ে আপনি জমা দিবেন হচ্ছে এই 50,000কে 4টা ভাগ করবেন বা 3টা ভাগ করবেন বা 4টা বা 5টা ভাগ করবেন, এরপরে হচ্ছে জমা দিবেন। এখন কেমনে আমি বলি। ধরেন আপনি হচ্ছে সরাসরি 5টা ভাগ করলে 10,000 করে জমা দিবেন, এটা সুন্দর না। এটা যে ফেক, মানে আপনি যে ট্রানজ্যাকশন দেখানোর জন্য স্টেটমেন্ট দেখানোর জন্য যে ট্রানজ্যাকশন করতেছেন এটা কিন্তু এম্বাসি বুঝে যাবে। তো আপনি যেটা করবেন, আপনি হচ্ছে ভাগটা এমনভাবে করবেন লাইক 12,250, 5,320, এরপরে হচ্ছে 17,000, তারপরে হচ্ছে 23,200, 19,300, মানে এইভাবে। আমার কথাটা মনে হয় বুঝতে পারছেন যে কিভাবে আসলে আপনি জমাটা দিবেন। উঠানোর সময় আপনি একবারে ধরেন 30,000 উঠালেন, পরের দিন আবার বাকি যে 20,000 আছে ওইটাকে 2 ভাবে বা 3 ভাবে জমা দিলেন, পরের দিন একবারে 40,000 বা 50,000 উঠায় ফেললেন, তারপরে আবার ভেঙে ভেঙে জমা দিলেন। আপনি যখন এভাবে জমা দিবেন, এভাবে উঠাবেন, তখন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে অনেকগুলা ট্রানজ্যাকশন। আপনি যখন 6 মাস পর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য 6 মাসের স্টেটমেন্টটা উঠাবেন, দেখবেন যে অনেকগুলা পাতার ট্রানজ্যাকশন হয়েছে। মানে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার সাথে সাথে এম্বাসি অবাক হয়ে যাবে, আপনাকে ভিসা দিতে বাধ্য। কারণ ভিসা রিজেকশন হয় হচ্ছে একমাত্র ব্যাংকের কারণে, মানে একমাত্র না, মানে আপনি বলতে পারেন হচ্ছে 70% ভিসা রিজেকশন হয় ব্যাংকের অথেন্টিক ব্যাংক না হওয়ার কারণে। এবং অনেকের ক্ষেত্রে ব্যাংক অথেন্টিক, সব কিছু অথেন্টিক, তারপরে ভিসা রিজেকশন হয়। এরও একটা কারণ হচ্ছে ব্যাংকের ট্রানজ্যাকশনটা। কারণ ব্যাংক ট্রানজ্যাকশন দেখে এম্বাসি বুঝে ফেলে যে আসলে এইটা আসলে উনি আমাদেরকে স্টেটমেন্ট দেখানোর জন্য এইভাবে ট্রানজ্যাকশন করছে। তো অনেকে ট্রানজ্যাকশন করে কি 1 লাখ টাকা জমা দেয়, আবার 1 লাখ টাকা উঠায় ফেলে, আবার 1 লাখ টাকা জমা দেয়, 1 লাখ টাকা উঠায় ফেলে। না, এটা আসলে ঠিক না, এভাবে হয় না। এখন ব্যাংক ট্রানজ্যাকশন কিভাবে করতে হবে এইটা তো আপনারা ক্লিয়ার হলেন। অ্যান্ড দেন লোন কখন নেবেন বা কখন সলভেন্সির জন্য টাকা রাখবেন, সেইটা হচ্ছে একদম, মানে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, সম্ভাব্য একটা ডেট তো আপনার জানা আছে যে আপনি সিওটা কবে পাবেন, কবে আপনি ব্যাংক এম্বাসি ফেস করবেন, এম্বাসিতে দাঁড়াবেন, তার ঠিক 3 মাস আগে হচ্ছে আপনি মোটামুটি 2.5 মাস 3 মাস রাখলে ভালো হয়। তো চেষ্টা করবেন 3 মাস আগে হচ্ছে ব্যাংক লোন নেওয়া বা টাকা রাখা, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে। এখন কোন অ্যাকাউন্টে রাখবেন, এটা তো গেল যে কখন টাকা রাখবেন, কোন অ্যাকাউন্টে রাখবেন। আপনি হচ্ছে অ্যাকাউন্টে রাখতে পারেন সেভিংসে হচ্ছে আপনি টাকাটা রাখতে পারেন। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনি এফডিআরও অ্যালাউ করে, তবে সেই এফডিআরটা হচ্ছে খুব ভালো করে শোনেন, সেটা হচ্ছে 1 মান্থ টার্ম এফডিআর। তো এ সম্পর্কে কথা বলতে গেলে হচ্ছে এই এফডিআর সম্পর্কে কথা বলতে গেলে আরেকটা নতুন ভিডিও করতে হবে। তো আমি এ সম্পর্কে ভিডিও করতে চাচ্ছি না, যদিও এই এফডিআর করলে হচ্ছে আপনার লোন নিলে যারা লোন নেয় তাদের ক্ষেত্রে খরচটা অনেক কমে যায়, মোটামুটি ভালোই কমে যায়। সো এটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। এটা আমি হচ্ছে অ্যাডভাইস দিব তাদের যারা হচ্ছে আমার প্রাইভেট যে গাইডলাইন ব্যাচে ভর্তি হবে তাদের ক্ষেত্রে। তো যাই হোক, ব্যাংকের বিষয় নিয়ে আমার এই সিরিজের যে দ্বিতীয় ভিডিওটা আছে সেটা এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তো ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।